আজকে আমরা পড়ব মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারের স্ট্রাকচার অফ ডিএনএ কথা। লাস্ট লেকচারে আমরা দেখেছি স্ট্রাকচার অফ পলিনিউক্লিওটাইড চেনের কথা। আজ পড়ব স্ট্রাকচার অফ ডিএনএ, বেসিক্যালি ওয়াটসন এবং ক্রিকের ডাবল হেলিক্স মডেল। এইবারে ওয়াটসন এবং ক্রিকের ডাবল হেলিক্স মডেল পড়ার আগে আমরা একটু ডিএনএ ডিসকভারি নিয়ে জেনে নিই। 1869-এ একজন সায়েন্টিস্ট যার নাম আলফ্রেড মিশেল, তিনি একটা কোষের একটা সেলের নিউক্লিয়াসের মধ্যে একটা অ্যাসিডিক সাবস্টেন্সের খোঁজ পান, যার নাম দেন তিনি নিউক্লেইন। এরপরে যেহেতু সেই সময় অত ভালো মাইক্রোস্কোপ ছিল না, সেই জন্য প্রায় 70 বছর মিশেল তিনি একটা কোষের একটা সেলের নিউক্লিয়াসের মধ্যে একটা অ্যাসিডিক সাবস্টেন্সের খোঁজ পান, যার নাম দেন তিনি নিউক্লেইন। এরপরে যেহেতু সেই সময় অত ভালো মাইক্রোস্কোপ ছিল না, সেই জন্য প্রায় 70 বছর, প্রায় 70 থেকে 80 বছর আমাদের ডিএনএ নিয়ে গবেষণা বন্ধ থাকে বা চলতে থাকে, কিন্তু সেটা প্রকাশ পায় না ভালো করে, কারণ ডিএনএ স্ট্রাকচার ঠিক করে জানা যায়নি। এরপরে আমরা যেটা পাই 1953-তে ওয়াটসন এবং ক্রিকের ডাবল হেলিক্স স্ট্রাকচার। কিন্তু ওয়াটসন এবং ক্রিকের ডাবল হেলিক্স স্ট্রাকচার পড়ানোর আগে আমাদের আরেকজনের কথা মনে করতে হবে। তার নাম হচ্ছে রোজাল্ড ফ্র্যাঙ্কলিন। ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার বেসিক্যালি হিউম্যান হিস্ট্রিতে একটা অন্যতম ঘটনা, কিন্তু কারণ এই ডিএনএ স্ট্রাকচার জানার পর থেকেই আমরা আমাদের শরীরের প্রত্যেকটা সেল, তার বিভিন্ন গঠন, তার বিভিন্ন কাজ, বিভিন্ন জেনেটিক রোগ সমস্ত কিছু জানতে পারি। তো এটা একটা জিনিয়াস ডিসকভারি ছিল। এক মহিলা যার নাম রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, তিনি বেসিক্যালি মাত্র 32 বছর বয়সে একটা এক্স-রে ডিফ্র্যাকশন স্টাডি, এই স্টাডি দিয়ে ফটো 51, এই ফটোটা তোলেন প্রায় 100 ঘন্টার পরিশ্রমে। এই ফটোতে আমরা প্রথমবার ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার দেখতে পাই। এই ফটোতে আমরা দেখতে পাই যে ডিএনএ তে দুটো অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড যায়, দুটো স্ট্র্যান্ডের মাঝখানে ডিস্টেন্স কত, সমস্ত কিছু জানতে পারি। তো এই যে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন এবং তার একজন সহকর্মী যার নাম হচ্ছে মরিস উইলকিন্স, এই দুজনের যে আবিষ্কার, সেই আবিষ্কারকে সাথে রেখে, সেই আবিষ্কারকে বেস করে, এবং আরেকজন সায়েন্টিস্ট ছিলেন যার নাম হচ্ছে এরউইন শার্গাফ। সেই এরউইন শার্গাফের বিভিন্ন আবিষ্কার, যেটা তিনি কি বলেছিলেন শার্গাফ মডেল নিয়ে আমরা কি জানতে পারি। শার্গাফ মডেলে উনি বলেছিলেন যে, আমরা তো লাস্ট লেকচারে পড়েছি পলিনিউক্লিওটাইড চেনের কথা, আমরা দেখেছি যে পলিনিউক্লিওটাইড চেনে নাইট্রোজেন বেস থাকে, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর ফসফেট গ্রুপ। এই নাইট্রোজেন বেস দু রকমের হয়, পিউরিন আর পিরিমিডিন। শার্গাফ বললেন যে একটা ডিএনএর মধ্যে যতটা পিউরিন থাকবে ততটাই পিরিমিডিন থাকবে, মানে মোলার কনসেন্ট্রেশন অফ পিউরিন ইকুয়ালস টু মোলার কনসেন্ট্রেশন অফ পিরিমিডিন। এর মানে আমরা কি বলতে পারি, পিউরিন দু রকমের হয় ডিএনএ তে, অ্যাডেনিন আর গুয়ানিন, মানে A+G ইকুয়ালস টু পিরিমিডিন কি হয়, থায়ামিন আর সাইটোসিন T+C। মানে আমরা যদি দেখি যে A+G ইকুয়ালস টু T+C, তাহলে আমরা বলতে পারি যে A+G বাই T+C ইকুয়ালস টু 1। মনে রাখতে হবে এইটা সমস্ত জীবের ক্ষেত্রে, সমস্ত অর্গানিজমের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট। এই প্রথম কথা বললেন এরউইন শার্গাফ। এছাড়া তিনি আরো একটা কথা বললেন যে একটা ডিএনএ এর ক্ষেত্রে পিরিমিডিন এবং পিউরিন এবং পিরিমিডিনের মধ্যে বন্ড তৈরি হয়। কি বন্ড তৈরি হয়? হাইড্রোজেন বন্ড তৈরি হয়। তিনি বললেন যে এ সবসময় টি এর সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করে এবং জি মানে গুয়ানিন সবসময় সাইটোসিনের সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করে। অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে দুটো করে হাইড্রোজেন বন্ড থাকে এবং গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে 3টে করে হাইড্রোজেন বন্ড থাকে। এই কথাগুলো কে বললেন? এই কথাগুলো বললেন এরউইন শার্গাফ। তিনি আরো একটা কথা বললেন যে একটা ডিএনএ এর মধ্যে অ্যাডেনিন আর থায়ামিন যারা বন্ড বানাচ্ছে, মানে A+T বাই G+C, মানে গুয়ানিন আর সাইটোসিনের যে রেশিও, সেটা কিন্তু সমস্ত অর্গানিজমের ক্ষেত্রে সমান হয় না। বেসিক্যালি যারা প্রোক্যারিওটস তাদের ক্ষেত্রে G+C টা বেশি থাকে, তার জন্য A+T বাই G+C তাদের ক্ষেত্রে লেস দেন 1 হয়। আর যারা ইউক্যারিওটস তাদের ক্ষেত্রে A+T টা বেশি থাকে, তো তাদের ক্ষেত্রে রেশিওটা কি হয়, গ্রেটার দেন 1 হয়। তো এর মানে এইটা হচ্ছে স্পিসিস স্পেসিফিক। তো আমরা A+T বাই G+C রেশিও দেখে আমরা একটা স্পিসিসকে চিনতে পারি। এইগুলো কে বললেন? এরউইন শার্গাফ বললেন। তো এই ওয়াটসন এবং ক্রিক, এই দুজন, এই আমাদের রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন আর মরিস উইলকিন্স এবং এরউইন শার্গাফের যে আবিষ্কার, সেইটা থেকে তারা প্রেজেন্ট করলেন ডিএনএ ডাবল হেলিক্স মডেল। বেসিক্যালি এটা একটা বিডিএনএ মডেল। এবার আমরা একে একে দেখে নিই এই ডাবল হেলিক্স মডেলে ওনারা কি বললেন।
প্রথমত উনি বললেন যে ডিএনএর মধ্যে দুটো পলিনিউক্লিওটাইড চেন থাকে। এই যে আমরা রেড কালার যে দুটো চেন দেখছি, যে রিবনের মতো স্ট্রাকচার দেখছি, দ্যাট ইজ চেন। এই পলিনিউক্লিওটাইড চেন দুটো অ্যান্টি প্যারালাল হয়। মানে আমরা লাস্ট লেকচারে পড়েছি যে একটা পলিনিউক্লিওটাইড চেনের মধ্যে এক সাইডে থাকে 5 প্রাইম এন্ড যার মধ্যে ফসফেট গ্রুপ থাকে, আর এক সাইডে থাকে 3 প্রাইম এন্ড যার মধ্যে ফ্রি ওএইচ গ্রুপ থাকে। 5 প্রাইম এন্ডে ফ্রি ফসফেট গ্রুপ এবং 3 প্রাইম এন্ডে ফ্রি ওএইচ গ্রুপ। তো আমরা যে দুটো যে চেন দেখবো, যে পলিনিউক্লিওটাইড চেন দেখছি, তার মধ্যে একদিকে দেখবো যদি ওপর দিকে 5 প্রাইম এন্ড আর নিচের দিকে 3 প্রাইম এন্ড থাকে, তাহলে তার উল্টো দিকটায় কি থাকবে, ওপর দিকে 3 প্রাইম এন্ড আর নিচের দিকে থাকবে 5 প্রাইম এন্ড। এটাকে কি বলা হলো, এটাকে বলা হলো অ্যান্টি প্যারালাল স্ট্রাকচার। সরি। এরপরে তারা বললেন এই যে দুটো চেন তৈরি হচ্ছে, মানে এই যে ডিপ রেড কালার যে রিবন দুটো দেখতে পাচ্ছি, এই চেনের যে বেসটা, মানে এই চেনের যে ব্যাকবোনটা, এই রেড কালারের যে রিবনের মতো স্ট্রাকচার দুটো, সেটা তৈরি হয় সুগার এবং ফসফেট দিয়ে, মানে পেন্টোজ সুগার এবং ফসফেট দিয়ে। নাইট্রোজেন বেসগুলো এই চেনের ইনার সাইডে, বারবার বলছি ইনার সাইডে প্রজেক্টেড থাকে। তার মানে একটা চেনের যদি একদিকে থাকে এ, তাহলে তার ওই দিকে থাকবে অবশ্যই টি, এবং তাদের দুজনের মাঝখানে কি থাকবে, হাইড্রোজেন ডাবল বন্ড, মানে ডাবল হাইড্রোজেন বন্ড। তারপরে যদি জি থাকে তাহলে উল্টো দিকে অবশ্যই থাকবে সি, এবং তাদের মধ্যে কি থাকবে, ট্রিপল হাইড্রোজেন বন্ড। আবার এই দিকে যদি টি থাকে তাহলে অপোজিটে কি থাকবে, এ, তখন সেটাকে কি হবে, ডাবল হাইড্রোজেন বন্ড। আবার এই দিকে যদি সি থাকে তাহলে ওই দিকে থাকবে জি, সেটা হবে ট্রিপল হাইড্রোজেন বন্ড। তাহলে এইটাকে বলে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং রুল। বেস পেয়ার মানে ওই যে এ আর টি একটা বেস পেয়ার, জি আর সি একটা বেস পেয়ার, এবং এটা কমপ্লিমেন্টারি, মানে এ থাকলে উল্টো দিকে টি থাকবেই, জি থাকলে উল্টো দিকে সি থাকবেই। তাহলে আমরা যদি যে কোনো একটা স্ট্র্যান্ডকে পেয়ে যাই, আমরা ওই থেকে দ্বিতীয় স্ট্র্যান্ডটা বানিয়ে নিতে পারি টেমপ্লেট হিসেবে ইউজ করে। এটাই আমরা করবো ডিএনএ রেপ্লিকেশন। ওকে, তো তাহলে আমরা এরপরে কি পয়েন্ট বললাম, যে দুটো স্ট্র্যান্ড একে অপরের কমপ্লিমেন্টারি হয়। ওকে, এইবারে আমরা দেখবো যে এই দুটো স্ট্র্যান্ডের মধ্যেকার যে ডিস্টেন্সটা, এটা সবসময় সেম থাকে, সেটা 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, এবং 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। ওকে, তো আমি কি বললাম, দুটো যে আমাদের যে পলিনিউক্লিওটাইড চেন, তার দুটোর মধ্যে ডিস্টেন্সটা সেটা অলওয়েজ থাকে 20 অ্যাংস্ট্রম। এটা যেন কনস্ট্যান্ট থাকে, তার জন্যই তো একটা পিউরিন আর একটা পিরিমেডিনের সবসময় বন্ড হয়, তাই তো? কেন পিউরিন বন্ড হচ্ছে না, কেন পিরিমেডিন বন্ড হচ্ছে না? কারণ আমরা জানি যে পিউরিনের ক্ষেত্রে নাম ছোট, দুটো রিং থাকে, আর পাইরিমিডিনের নাম বড়, বাট একটা রিং থাকে। এরপরে উনি কি বললেন, উনি বললেন যে এই একটা, মানে এই যে ডিএনএ এর যে পলিনিউক্লিওটাইড চেনগুলো, এই যে একটা টার্ন নেবে, সেটাকে উনি বলেন একটা পিচ। তিনি বললেন যে এই একটা টার্নের মধ্যে টোটাল 10টা করে বেস পেয়ার থাকবে, মানে এটি, জিসি, সিজি, টিএ, এরকম কি থাকবে, 10টা করে বেস পেয়ার থাকবে। তিনি বললেন যে দুটো বেস পেয়ারের মধ্যেকার ডিস্টেন্স কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 3.4 অ্যাংস্ট্রম। তার মানে যদি একটা পিচে, একটা টার্নে যদি 10টা বেস পেয়ার থাকে, তাহলে একটা পিচের ডিস্টেন্স কত হবে, 3.4 × 10 মানে 34 অ্যাংস্ট্রম। বা আরো যদি ঠিক করে বলি, যদি আরো ন্যানোমিটারে বলি, তাহলে বলবো 0.34 × 10 মানে 3.4 ন্যানোমিটার, তাই তো? এটা হলো আমাদের একটা পিচের ডিস্টেন্স। ওকে, আর একটা পিচের মধ্যে কটা বেস পেয়ার থাকে, 10টা বেস পেয়ার থাকে। আমরা দেখবো যে একটা পিচের মধ্যে দু রকমের খাঁজ পাওয়া যায়, একটা বড় খাঁজ অনেকটা ভিতর দিকে ঢুকে আছে, আর ছোট খাঁজ। তাহলে যে বড় খাঁজটা তাকে আমরা বলবো মেজর গ্রুভ, আর যেটা ছোট খাঁজ সেটাকে বলবো মাইনর গ্রুভ। ওকে, এরপরে আমরা যেটা জানবো, এই যে ডিএনএটা বেসিক্যালি না এরকম প্যাচ খায়, এরকম একটা হেলিক্যাল মডেল তৈরি করে, এবং এই হেলিক্যালটা রাইট হ্যান্ডেড ঘোরে, লেফট হ্যান্ডেড ঘোরে না, রাইট হ্যান্ডেড ঘোরে। তাহলে ডিএনএটা কি, রাইট হ্যান্ডেড হেলিক্স। ওকে, এরপরে আমরা ওয়াটসন এবং ক্রিকের স্ট্রাকচার থেকে যেটা জানবো, এই যে ডিএনএ এর ক্ষেত্রে, ডিএনএ তো স্টেবিলিটি মানে দিতে হবে ডিএনএ কে, এই তো না যে ডিএনএ এর যে দুটো ডিস্টেন্স ছোট বড় হচ্ছে, স্টেবিলিটি কে দেয়? স্টেবিলিটি দেয় যে নাইট্রোজেন বেসগুলোর মধ্যে যে হাইড্রোজেন বন্ডটা রয়েছে, ইনার সাইডে যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে, তাদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডটা রয়েছে, সেই হাইড্রোজেন বন্ড ডিএনএ স্ট্রাকচারকে স্টেবিলিটি দেয়। আরো একটা জিনিস স্টেবিলিটি দেয়, কি হচ্ছে, দেখুন নাইট্রোজেন বেসগুলো একটার উপর একটা এরকম সেজে আছে, দেখুন স্টকিং। এই স্টকিংটার জন্য ডিএনএ খুব স্টেবল হয়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ওয়াটসন এবং ক্রিকের ডাবল হেলিক্স স্ট্রাকচার। কিন্তু বারবার বলছি, আমরা কখনোই ভুলতে পারি না রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন নামে সেই মহিলা, যিনি 1920 সালে জন্মে 1952 সালে মাত্র 32 বছর বয়সে বিশ্ববিখ্যাত ফটো 51 দেন, এবং তারই সুবাদে ওয়াটসন এবং ক্রিক এবং উইলকিন্স তারা
সবাই মিলে 1962 সালে ডিএনএর ডাবল হেলিক্স স্ট্রাকচার আবিষ্কার করার জন্য তারা নোবেল প্রাইজ পান, কিন্তু সেই সময় ফ্র্যাঙ্কলিন আর বেঁচে ছিলেন না, সেই জন্য তিনি নোবেল প্রাইজ পান না। থ্যাংক ইউ, নেক্সট লেকচারে দেখা হবে।